ওকে, আসসালামু আলাইকুম। পাওয়ার অ্যান্ড সিকিউরিটি আমরা ছিলাম 36 পর্যন্ত। 37 বিসিএস একটা কোশ্চেন আসছে, যেটা হলো 37তে এখান থেকে প্রশ্ন আসছে তিনটা প্রশ্ন আসছে, মানে প্রত্যেকবারই এখান থেকে বেশি প্রশ্ন আসে। তো প্রশ্ন তিনটা হলো, একটা ছিল সফট পাওয়ার। সফট পাওয়ার বলতে কি বোঝায়? এখন সফট পাওয়ার বেশ কয়েকটা আছে। একটা হলো যে আপনার হার্ড পাওয়ার, একটা হলো হিজিমনিক পাওয়ার, একটা হলো সফট পাওয়ার, আর একটা হলো স্মার্ট পাওয়ার, আর একটা হলো স্মার্ট পাওয়ার। আর একটা হলো শার্প পাওয়ার। হার্ড পাওয়ার বেসিক্যালি হলো মিলিটারি পাওয়ার, মিলিটারি অ্যান্ড ইকোনমিক পাওয়ার। হার্ড পাওয়ার হলো মিলিটারি অ্যান্ড ইকোনমিক পাওয়ার। আর হিজিমনি পাওয়ার, এটা হলো বেসিক্যালি নন মিলিটারি পাওয়ার। এটা ওয়ান কাইন্ড অফ, মানে একটা রাষ্ট্রের ইমেজ, বিহেভিয়ার, নর্মস, ডেমোক্রেসি, ডিপ্লোমেসি, মানে ডিপ্লোম্যাটিক পাওয়ার। নর্মস, বিহেভিয়ার, ইমেজ, ডেমোক্রেসি, ডিপ্লোম্যাটিক পাওয়ার, এডুকেশন, গুড গভর্নেন্স, and so on. এগুলো হলো, সরি আমি হেজিমনি পাওয়ারের মধ্যে লিখছি, শিট, এটা হলো সফট পাওয়ারের মধ্যে, ভাই এটা সফট পাওয়ারের মধ্যে হবে, নন মিলিটারি পাওয়ার। আর হেজিমনি পাওয়ার হলো অনলি মিলিটারি পাওয়ার, এবং যে পাওয়ারটা ইউজ হয় আজিজ ইন মিলিটারি গ্রাউন্ড। মানে এটা শুধু পাওয়ারটা থাকলে হবে না, পাওয়ারটা এক্সারসাইজ হচ্ছে। এই পাওয়ারটা যদি এক্সারসাইজ হয় তখন তাকে বলা হবে হেজিমনিক পাওয়ার হবে তখন। স্মার্ট পাওয়ার হলো সফট পাওয়ার প্লাস হলো হার্ড পাওয়ার। এই দুইটাই যার থাকবে সে হলো স্মার্ট পাওয়ারফুল কান্ট্রি। যেমন জার্মানি স্টেটটা হলো আপনার মানে স্মার্ট পাওয়ার। আর মিলিটারি ইকোনমিক পাওয়ার যেমন এটা হলো ইউএসএ হলো হার্ড পাওয়ারফুল নেশন। চায়না হার্ড পাওয়ারফুল নেশন, বাট চায়না এবং ইউএসএ দে আর নট দ্য স্মার্ট পাওয়ার্স। তখন এটা হবে না, কারণ তার কিন্তু আবার সফট পাওয়ার নাই। সফট পাওয়ার বলতে যে একটা থাকে, যে আপনি ইউএসএ চায়না শুনলে যে আপনার মনে হবে যাদের ইমেজ আছে, তার একটা ডিপ্লোম্যাটিক, গুড গভর্নেন্স, ডেমোক্রেটিক প্র্যাকটিস, তারপরে হলো মানে যেগুলো যে সবগুলোর মধ্যে যে একটা দেশের মানে পিস বুঝাতে যেগুলো বোঝায়, পিস অ্যান্ড হ্যাপিনেস, এগুলো যেই রাষ্ট্রের মধ্যে বোঝায় সেগুলো আসলে থাকলে সেটা হবে সফট পাওয়ার। আপনি এটা উদাহরণ হিসেবে দিতে পারবেন না চায়না এবং ইউএসএ কে সফট পাওয়ারফুল নেশন হিসেবে দেওয়া যাবে না। সফট পাওয়ারফুল নেশন যদি বলেন, সফট পাওয়ারফুল আপনি যেমন বলতে পারেন নরওয়ে, ফিনল্যান্ড, এটা সফট পাওয়ারফুল। শার্প পাওয়ারটা হলো এমন একটা পাওয়ার, যে পাওয়ারটা হলো যে আপনি মনে করেন মিডিয়া পাওয়ার। যে একটা জিনিস হলো যে আপনি এমন কিছু প্রচার করলেন যেটা আপনার একটা পুরো একটা জেনারেশনকে আপনি মোটিভেট করতে পারেন।
আপনি বলতে পারেন যে ব্যারিস্টার সুমন যেটা করছে, ডিপ্লোমেসির ভাষায় তো অন্য একটা উদাহরণ হবে, আমি আপনাকে জাস্ট বুঝাই। ব্যারিস্টার সুমন যেটা করছেন এটা ওয়ান কাইন্ড অফ শার্প পাওয়ার, এটা ওয়ান কাইন্ড অফ শার্প পাওয়ার। যেমন আপনি দেখেন যখন ট্রাম্প যখন প্রেসিডেন্ট হয় 2016 যখন ইলেকশন হয়, তখন কিন্তু ট্রাম্প কিন্তু একটা জিনিস সবার মধ্যে ফুটে করতে পারছে যে আমেরিকা ফর দ্য আমেরিকানস অ্যান্ড আমেরিকা ফার্স্ট, অর্থাৎ আমেরিকা ফর আমেরিকানস, এটা আমেরিকানসদের হবে, অন্য কারো হবে না। তো এইটা যে বুঝেছেন, এইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ শার্প পাওয়ার। তাদের স্পিচটা এবং এটা যে এটা যে প্রচার প্রসার, এটাই শার্প পাওয়ার। অর্থাৎ মানে পুরো পরিস্থিতিকে মানে প্রভাবিত করতে পারে এমন একটা শক্তি, এবং সেই শক্তিটা হলো শার্প পাওয়ার। ঠিক আছে? তো সফট পাওয়ারের মধ্যে যে উপাদানগুলো আছে, আমি যেগুলো বললাম, এগুলো হলো সফট পাওয়ারের মানে উপাদান। যেমন আপনার কালচার, একটা রাষ্ট্রের কালচার, এটা সফট পাওয়ার। আপনাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, দাঁড়ান। সৌদি কোন পাওয়ার না, সৌদি কোনো পাওয়ারই না, খুদ্দাই আমাদের মতো আর কি। সৌদি হলো ম্যান পাওয়ার, সৌদি হলো ম্যান পাওয়ার। ওদের রিলিজিয়নকে তো আবার আপনি কমিউনাল হিসেবে ব্যবহার করতে পারবেন না। তাহলে এবারে হলো নাম্বার 2, আপনি ওই শার্প পাওয়ারের এক্সাম্পল দিবেন। যেমন ইউএস ইলেকশনে প্রভাবিত করেছে ট্রাম্পের একটা বক্তব্য, এটা শার্প পাওয়ার। একটা দেশের মিডিয়া, বিশেষ করে বেশি ভূমিকা রাখে মিডিয়া, এনজিওস, নন স্টেট অ্যাক্টরস গুলো মানে সবচেয়ে বেশি ভূমিকা রাখে এই শার্প পাওয়ারে। ক্লিয়ার? বিবিআইএন আসছে যে আন্তদেশীয় সড়ক যোগাযোগ কাঠামো, আন্তদেশীয় সড়ক যোগাযোগ কাঠামো, এটা আসছিল পরীক্ষা, ওই সময় এটা রিসেন্ট ছিল। কারণ এই বিবিআইএন এই চুক্তিটা হয়েছিল 2015 15 জুন, 15/6/2015 এদিনকা হয়েছিল যে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, এটা হয়েছিল চুক্তি। এবং এখন যেটা অবস্থা, ভুটান 2017 এটা লিভ করে, এটা এখন পর্যন্ত কার্যকর হয়নি। চুক্তিটা কার্যকর হয়নি, সাইন হয়েছিল, এখন পর্যন্ত রেটিফাইড হয়নি। রেটিফাইড না হলে তো কেম ইনটু ফোর্স হয় না, রেটিফাইড হলে কেম ইনটু ফোর্স হবে। এখানে এখন পর্যন্ত রেটিফাইড হয়নি। আর এই বিবিআইএন এটা কিন্তু 2017 সালে যখন দোকলাম সংকট হয় তখনই ভুটান লিভ নেয়। হ্যাঁ, এখন যেটা হলো এমভিএ, একটা মোটর ভেহিকল এগ্রিমেন্ট, এমভিএ, এই মোটর ভেহিকল এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা কিন্তু হওয়ার পথে আর কি। এটা হলে এই নেপাল, ভুটান এরা বঙ্গোপসাগর ব্যবহার করবে, বঙ্গোপসাগরকে ব্যবহার করবে। বেসিক্যালি এখন বিবিআইএন এর গুরুত্বটা কমে গেছে। এখন গুরুত্ব হলো এই কয়টা, বিসিআইএম এর গুরুত্ব আছে, যেমন বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার, এই 4 দেশের একটা বাণিজ্য ট্রানজিট। এই বাণিজ্য ট্রানজিট বলতে পারি অথবা অর্থনৈতিক করিডর বলতে পারি, অর্থনৈতিক করিডর। এবং সেই করিডরটা হলো বিসিআইএম। এটা
1998 সালে এটা প্রস্তাব করেন ডক্টর রেহমান সোবহান, বাংলাদেশে ডক্টর রেহমান সোবহান। এবং এই 4টা দেশের মধ্যে যদি বেসিক্যালি একটা ঐক্য থাকে তাহলে পৃথিবীর সবচেয়ে বৃহত্তর একটা অঞ্চল সম্ভবত। তো আলটিমেটলি অনেকগুলো সম্ভাবনাময় একটা হলো বিসিআইএম। এখন পর্যন্ত পরীক্ষা আসে নাই। এটা পিডিতে এটা বাংলা 35তমতে বাংলাদেশ বিষয়াবলীতে আসছিল, বিসিআইএম সম্পর্কে আসছিল 35তমতে বাংলাদেশ বিষয়াবলীতে 5 নম্বরের একটা প্রশ্ন আসছিল। আর এরপরে গুরুত্বপূর্ণ যেটা আছে মানে এরকম জিও পলিটিক্যাল এই যে বিবিআইএন এর মতো যে প্রোগ্রামগুলো আছে তার মধ্যে একটা হতে পারে যে আইমেক যেটা 2023 সালে সেপ্টেম্বরে G20 সম্মেলনে ইন্ডিয়া ইউএসএ তারা প্রস্তাব মেকের, তাদের ক্ষেত্রে এটা আইমেকটা সেজন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে? নেট কি দুর্বল নাকি? ও শিট, আচ্ছা আমি আসতেছি, আমি 10 মিনিট ব্রেক নিয়ে আসি। 10 মিনিটস না, আমি জাস্ট 10টা 15-তে ঢুকবো। প্লিজ একটু কষ্ট করেন। হ্যাঁ, আমি 10টা 15-তে ঢুকবো, 10:15 PM 10টা 15-তে ঢুকবো। ঠিক আছে, আমি এখনো লিভ নিচ্ছি, আমি সবকিছু ঠিকঠাক করে 10টা 15-তে আসতেছি। থ্যাংক ইউ।